নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আহমেদ জাহু তাকে নিয়ে কিন্তু এবার টানাটানি শুরু হলো। সেই নিয়ে আপডেট তোমাদের শেয়ার করব। কালকে ইস্টবেঙ্গলের সুন্দর ফুটবল উপহার দেওয়ার ফলে কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি করেছে। টপ সিক্সের রাস্তা ইস্টবেঙ্গলের সামনে খোলা আছে। ইস্টবেঙ্গল কিভাবে টপ সিক্সে যেতে পারে সেটা তোমাদের জানাবো। রিচার্ড হিজাজিরা বড় বার্তা দিল, সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে সবথেকে বড় ম্যাচ হতে চলেছে কলকাতায়, যেখানে মোহনবাগান ঘরের মাঠে খেলবে ওড়িশার সঙ্গে। মোহনবাগান এই ম্যাচটা জিতে নিলেই তারা এই বছরের মতন, এই সিজনের মতন লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে অফিসিয়ালি। তো সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। আজকে সাহাল বাদে বাদবাকি সমস্ত প্লেয়াররা ফিট রয়েছে। মলিনার হাতে অপশান ভালোই রয়েছে, একটুখানি ম্যাকলারেনকে নিয়ে চিন্তার কারণ থাকলেও সে ফিট রয়েছে, কালকে কিন্তু ভালো অনুশীলন করেছে। তো উইনিং দলই সে বজায় রাখবে এবং অবশ্যই আজকে একটা ভালো ফলাফল করার চেষ্টা করবে। কিন্তু অপোজিট দিকে ওড়িশা এফসি, তার কোচ সের্জিও লোবেরার রেকর্ড কিন্তু এই মোহনবাগানের বিরুদ্ধে দারুণ রয়েছে। আইএসএলের ইতিহাসে টোটাল লোবেরা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে 8 বার তার দলকে খেলিয়েছে। সেখানে মুম্বাই সিটি এফসির হয়ে 3 বার কিন্তু জিতেছে লোবেরা, ওড়িশা এফসির হয়ে 1 বার কিন্তু জিতেছে লোবেরা, 4টে জিতেছে, 2টো কিন্তু ড্র করেছে, আর 3টে ড্র করেছে, আর একটা কিন্তু মোহনবাগান জিতেছে। তো সেক্ষেত্রে লোবেরা কিন্তু আজকের ম্যাচের জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছে। তবুও আমরা চাইবো মোহনবাগান আজকে জিতুক, জিতে লিগ শিল্ড ঘরে তুলে নিক। এবং আজকে অবশ্যই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এবং এই ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে, তাই সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহমেদ জাহুকে নিয়ে। তো জাহু হঠাৎই কালকে ক্লাব ছেড়ে চলে গেছে এবং তোমরা আইএসএলের তাকে হয়তো আর দেখতে পাবে না এই সিজনের মতন ওড়িশা এফসির জার্সি গায়ে। এবং ট্রান্সফার মার্কেট দেখলেও তোমরা সেখানে দেখতে পাবে আহমেদ জাহু কিন্তু এখন ফ্রি প্লেয়ার রয়েছে, উইদাউট ক্লাব রয়েছে। তো আহমেদ জাহুকে এত সহজে কিন্তু ওড়িশা এফসি ম্যানেজমেন্ট ছাড়বে না বলেই শোনা যাচ্ছে। ওড়িশার বেশ কিছু সোর্স থেকে যেটা আপডেট আসছে, জাহুর বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপে যেতে চলেছে ওড়িশা, এমনকি ব্যাপারটা ফিফা পর্যন্ত যেতে পারে। এবার তার উপর একটা আর্থিক নাকি জরিমানাও করা হতে পারে ক্লাবের তরফ থেকে, এরকমটাই শোনা যাচ্ছে। তো একটা কিন্তু জাহুকে নিয়ে টানাটানি শুরু হয়েছে এবং জাহুর মতন কোয়ালিটি প্লেয়ার ইন্ডিয়াতে খুব কম এসেছে। কিন্তু হ্যাঁ, তার মুড সেটা একটা কারণ রয়েছে, কিন্তু জাহুর লেভেলের প্লেয়ার কিন্তু খুব কম আইএসএলে রয়েছে। জাহুকে পাওয়ার জন্য যে কোনো ক্লাব কিন্তু ঝাঁপাবে। তো এই রেসের মধ্যে কালকে যেরকমটা বললাম, ইস্টবেঙ্গলের সবার আগে আসা উচিত, কারণ ইস্টবেঙ্গলের সামনে যে ম্যাচগুলো রয়েছে এবং আগামী সিজনে ইস্টবেঙ্গলে যদি জাহুর মতন একজন প্লেয়ারকে পায় তো দারুণ হবে। এছাড়া পাঞ্জাবের মতন দল কিন্তু জাহুর পিছনে অবশ্যই যাবে, আরও অনেক কিছু দল রয়েছে তারাও কিন্তু যাবে। যদি কোনোভাবে এই সিজনে জাহুকে তুলে নেওয়া যায় সেটা তো খুবই ভালো হবে, যদি নাও যায় কোনোভাবে যদি প্রি কন্ট্যাক্ট দেওয়া যায় সেটাকেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দেখা উচিত। জাহুর মতন প্লেয়ার সত্যি পাওয়া খুবই চাপের ব্যাপার। এবং হ্যাঁ, জাহুর প্রচুর এজ হয়ে গেছে সেরকম নয়, জাহুর খেলার ধরনটাই ওরকম কিছুটা, সে মানে কোনো সময় এত সুন্দর সামনের দিকে বল ডেলিভার করে এবং সেখান থেকে অপোনেন্ট যে কোনো প্লেয়ার কেটে যায়, এবং কিছু কিছু সময় এমন হালকা করে চ্যালেঞ্জ করে সেই জায়গাতে অন্য প্লেয়ারকে ইনজিওর্ড করে দেয় এবং পুরো গেমকে ডমিনেট করার মতন জাহুর ক্ষমতা রয়েছে। জাহু থাকা আর না থাকার মধ্যে হিউজ পার্থক্য হয়, সেটা আমরা দেখেছি। গোয়ার সময়তেও দেখেছিলাম, মুম্বাইয়ের সময়ও দেখেছিলাম, ওড়িশার সময়ও দেখেছিলাম। তো জাহুকে নিয়ে বেশ লড়াই চলবে সেটা আমরা বুঝতে পারছি। তো দেখা যাক এই লড়াই শেষ পর্যন্ত কি হয়, কোন দিকে জাহু যায়। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের 2 বিদেশি প্লেয়ার। একজন হচ্ছে হিজাজি মাহের, যে সিজন আউট হয়ে গেছে, কিন্তু কালকে ইস্টবেঙ্গলের খেলাটা হিজাজি মাহের সে পুরোপুরি দেখেছে এবং দল যখন গোল করছে, দলের এই যে গোলের সেলিব্রেশনগুলো সে মাঠের মধ্যে করতে না পারলেও সে তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে সেলিব্রেশন করেছে। যখনই গোল করছে সেগুলোতে তার স্ট্যাটাস এবং সে যে লাইভ ম্যাচ ওয়াচ করছিল সেটাও কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে প্রকাশ করেছে। তার সাথে রিচার্ড সেলিস
সেও কিন্তু দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং এই ম্যাচটার জন্য সে ফিটনেস কারণের জন্য খেলতে পারেনি, কিন্তু সে মুখিয়ে রয়েছে পরবর্তী ম্যাচ থেকেই মাঠে নামার জন্য এবং এই দলের সেলিব্রেশনকেও সে তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। সে প্রচণ্ড খুশি দল এত ভালো পারফরমেন্স করছে এবং সেও চাইছে দলের পাশে এসে আরও দলকে শক্তিশালী করে তুলতে। তো এটা কিন্তু খুব ভালো লাগলো এবং আশা করছি পরবর্তী ম্যাচে রিচার্ড মাঠে নামবে। হ্যাঁ, ফার্স্ট 11-এ হয়তো রিচার্ডের সুযোগ পাওয়ার চান্স কম, কিন্তু বেঞ্চ থেকে রিচার্ড নামতে পারে এবং বেঞ্চ থেকে নেমে যদি গোল অ্যাসিস্ট করতে পারে, দলের জন্য যদি ভালো কিছু করতে পারে, সেটা কিন্তু একটা দারুণ দারুণ ব্যাপার হবে। তো আমরা চাই যে দ্রুত রিচার্ড কিন্তু ফিট হয়ে পরবর্তী ম্যাচে নেমে পড়ুক। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আইএসএলের পয়েন্ট টেবিল নিয়ে। কালকে পয়েন্ট টেবিলে কিন্তু অনেকটা উন্নতি করেছে ইস্টবেঙ্গল। যেই ইস্টবেঙ্গল সবসময়ই বলতে গেলে বেশিরভাগ সময় সিজনের পয়েন্ট টেবিলের 11-12 নম্বর পজিশনে থাকতো, তারা কিন্তু অনেকটা লাফ দিয়ে উপরের দিকে এসেছে। ইস্টবেঙ্গল কালকে ম্যাচ জিতে যাওয়ার ফলে কিন্তু 21 ম্যাচ থেকে তারা 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশনে চলে এসেছে। চেন্নাইন এফসিওরও একই ব্যাপার। চেন্নাইন এফসিও কিন্তু 21 ম্যাচ থেকে 24 পয়েন্ট এবং দুটো দলেরই কিন্তু গোল ডিফারেন্সের দিকে যদি তাকানো যায় তো গোল ডিফারেন্স দুটো দলেরই -4। এবার এখানে অনেকের প্রশ্ন যে এরকম যেহেতু ব্যাপার, তাহলে ইস্টবেঙ্গল উপরের দিকে এলো না কেন? দেখো, প্রথম তো গোল ডিফারেন্স দেখা হয়, সেটাও যখন 1 হয়ে যায় তখন কিন্তু দেখা হয় যে কোন দল কত বেশি গোল করেছে। চেন্নাই তারা কিন্তু টোটাল 29টা গোল করেছে, ইস্টবেঙ্গল সেই জায়গায় 24টা গোল করেছে। গোল সংখ্যা কম করার জন্য ইস্টবেঙ্গল 8 নম্বর পজিশনে যেতে পারলো না। যদি গোল ডিফারেন্স ভালো হতো, কালকে যদি আরও একটা গোল করে দিতে পারতো, তাহলে -3 গোল ডিফারেন্স হলে ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাইয়ের উপরে চলে যেত। হ্যাঁ, ইস্টবেঙ্গলের এখনও অন পেপার সুযোগ রয়েছে। আজকে যদি চেন্নাই তারা পয়েন্ট নষ্ট করে, তারা কিন্তু কিছুটা হলেও চাপে পড়ে যাবে। এই ওড়িশা যদি পয়েন্ট নষ্ট করে এবং পরবর্তী সময় চেন্নাইয়ের মতন দল পয়েন্ট নষ্ট করলে, এবং মুম্বাই তারাও খুব একটা ছন্দে নেই, লাস্ট দুটো ম্যাচে একটা ড্র করেছে, একটা হেরেছে। তো এইগুলো থেকে পয়েন্ট যদি এই উপরের দলগুলো নষ্ট করে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিছুটা হলেও চান্স রয়েছে। তো কিছুটা হলেও সুযোগ তৈরি করে দিয়েছে কেরালা ম্যাচ হেরে হেরে, পাঞ্জাবও সুযোগ তৈরি করে দিয়েছে ম্যাচ হেরে হেরে, কিন্তু বাকি কাজটা ইস্টবেঙ্গলকেই করতে হবে। ইস্টবেঙ্গলের যে 3টে ম্যাচ পড়ে রয়েছে, 3টে ম্যাচ থেকে কিন্তু 9টা পয়েন্ট পেতে হবে, তবেই কিন্তু ইস্টবেঙ্গল যেতে পারে। কিন্তু মুম্বাইয়ের খুব একটা অসুবিধা হবে না। মুম্বাই যদি অন্তত আর 3টে পয়েন্ট পেয়ে যায়, তাহলে মুম্বাই 6 নম্বর পজিশনে চলে যাবে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল 7 নম্বর পজিশনেই থেকে যাবে। যাই হোক, এখনও সুযোগ রয়েছে, শেষ পর্যন্ত লড়াই করুক, পয়েন্ট আনুক এবং অবশ্যই একটা ভালো জায়গায় শেষ করুক। প্রতি বছর ওই 9, 10, 11 থেকে যদি এবছরে 7 নম্বর পজিশনেও এসে ইস্টবেঙ্গল শেষ করে, তবুও বলবো অনেকটা ভালো হয়েছে। কারণ সিজনের প্রথমে যেরকম ডবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল করেছিল, সেখান থেকে কামব্যাক করাটা অত সহজ ছিল না। তারপর চোট আঘাত সমস্যায় ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ভুগছে, কাট সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছে, খারাপ রেফারিংয়ের কারণেও কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছে। তো সেই জায়গাতে 7 নম্বর পজিশন পর্যন্ত এলে তো খুবই ভালো হয়। তো দেখা যাক পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গল কীরকম লড়াই দেয়। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।